গুরুজি, আপনার পারমিশন নিয়ে আমি তাহলে প্রশ্নগুলো শুরু করি। আপনার হাসিটা খুবই সুন্দর, অরিজিনাল মনে হচ্ছে। আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। গুরুজি, আমার প্রথম প্রশ্ন হলো, সঙ্গীত কি? সঙ্গীত একটা মনোরঞ্জক বিষয় যা মানুষের মনোরঞ্জন করে। কিতাবী ব্যাখ্যা বা আবিধানিক ব্যাখ্যা বা ওই ব্যাখ্যায় আসলে গীত, বাদ্য, নৃত্য এই তিনটি ক্রিয়ার সমন্বয়ে যে মনোরঞ্জক ক্রিয়া সাধিত হয় তাকে সঙ্গীত বলি। আর এটার নানান যুগে, এটা তো ধরুন এই সংখ্যাটা প্রায় 2500 বছর আগের সংখ্যা দেওয়া, 2500 বছর আগে। এর পরবর্তীতে নানাজন নানাভাবে সঙ্গীতকে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু আধুনিক যুগে এডওয়ার্ড হেন্সলি, পাশ্চাত্যের একজন সঙ্গীতজ্ঞ বা মিউজিকোলজিস্ট, উনি বলেছেন যে মিউজিক ইজ দি আর্ট অফ সাউন্ড অন দ্য সারফেস অফ টাইম। তো মূল উপাদান হচ্ছে আমাদের সঙ্গীতের দুটো, তাল এবং সুর। এইটার উপরে দাঁড়িয়ে বা এটাকে সারফেস করে, এটাকে আধার করে আমরা বিভিন্ন দেশে বা বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন কালচারে নানাভাবে মনের ভাব প্রকাশ করি। নানা যে ক্রাইসিস থাকে, যে নিডস থাকে, সামাজিক, ধর্মীয়, তারপরে সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল যেসব যে ক্রাইসিসগুলো থাকে সেগুলো আমরা ব্যক্ত করি। এই ব্যক্ত করার মূল বিষয়টাই হচ্ছে আনন্দ। আমরা দুঃখের গানও গাচ্ছি, সেখানেও আনন্দ পাচ্ছি। আনন্দের গান গাচ্ছি, সেখানেও আনন্দ পাচ্ছি। শুধু যন্ত্র শুনছি, কোনো বাণীর আধার নেই, সেখানেও আমরা আমাদের ভাল লাগছে। তো এই যে বিষয়টা হচ্ছে, এই টোটাল বিষয়টাই হচ্ছে আনন্দের। কিন্তু এর ভিতরে একটা ফিলোসফি আছে। ফিলোসফি হচ্ছে যে এর সাথে একটা আধ্যাত্মিকতার সম্পর্ক আছে, একটা নিবেদন আছে, একটা ধ্যানমগ্নতা আছে। এই সব কিছু মিলিয়ে হচ্ছে সঙ্গীত। তো আবার অনেকে বলেন যে মিউজিক একটা সাইকোমেটেরিয়াল অবজেক্ট। এই অবজেক্ট হচ্ছে, এই সাইকোমেটেরিয়াল অবজেক্ট মানে একটা পদার্থ, মানসিক পদার্থ। তো এইটা একটা সামনে যে গান করে বা যে সাধনা করে, নিবেদনের সাথে যে সাধনা করে, সে একটা রূপ দেখতে পায়, মানসিক একটা রূপ দেখতে পায়। সেই রূপকে সে সুরের মাধ্যমে সাজানোর চেষ্টা করে বা ব্যক্ত করার চেষ্টা করে। এটি হচ্ছে সঙ্গীত, আমার এই পর্যন্ত আমি যা বুঝেছি বা পেয়েছি। আচ্ছা, আমি এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ আপনার এই উত্তরে ব্যবহার করেছেন। এর মধ্যে একটা শব্দ আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। তো আজকে ধরুন আমেরিকায় বা ইউরোপে আমরা একটা পার্টিতে একটা ওয়েস্টার্ন জ্যাজ বা ধরুন মানে ওয়েস্টার্ন হিপ হপ যে মিউজিকগুলো বলছি, তো আমরা যদি অন্তত আমাদের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, সেগুলো তে হয়তো আধ্যাত্মিকতার অংশটুকু অনেকটাই অনুপস্থিত, বা আধ্যাত্মিকতা পরিপন্থীও হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে বলা যেতে পারে। তো মানে আধ্যাত্মিকতা সঙ্গীতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? মানে আমি সম্পূরক প্রশ্নটা করি না, যে কারো মধ্যে কেউ যদি আধ্যাত্মিকতাকে অস্বীকারই করে, তার পক্ষে সঙ্গীত করা সম্ভব কিনা? না না, অস্বীকার করা আর ইন্টারনালি একটা ফ্লোর উপরে দাঁড়িয়ে থেকে অস্বীকার করা, এই দুটো বিষয়ে একটা বিতর্ক আছে। যে আমি সঙ্গীত খুব সাধনা করছি, খুব প্র্যাকটিস করছি, কিন্তু এর ভেতরে যে সিস্টেমটা, একটা সিস্টেম, সঙ্গীত একটা সিস্টেমেটিক ওয়ে, একটা সায়েন্টিফিক একটা ওয়ে। সঙ্গীত থেকে সায়েন্স বের করে দিলে সঙ্গীত আর সঙ্গীত থাকবে না। তা আধ্যাত্মিকতা বলতে বোঝাচ্ছি যে প্র্যাকটিস করে, সে যদি একদম নিমগ্নতার সাথে প্র্যাকটিস না করে এবং ধ্যানমগ্নতার সাথে প্র্যাকটিস না করে, তাহলে সে ভালো মিউজিশিয়ান তার পক্ষে হওয়া সম্ভব না। এখন যখন সে নিমগ্ন হচ্ছে, সে ধ্যানমগ্নতায় ডুবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তখন আপনি এটাকে আধ্যাত্মিকতা বলবেন না। সেই আধ্যাত্মিকতা বলতে কি আমি গড বলছি না, আমি আল্লাহ বলছি না, ঈশ্বর বলছি না। আমি যদি বলি প্রকৃতির ধ্যান করো, আমি যদি বলি ঈশ্বর সূর্য শেষ, তো পৃথিবী শেষ, মানুষও শেষ। এটা তো একটা বিতর্কের ব্যাপারটা হচ্ছে যে আধ্যাত্মিকতা বলতে এটি বোঝাচ্ছি যে সে একটা রূপ দেখতে পায়, যে সাধনা করে সে একটা রূপ দেখতে পায়। সে রূপটা কি? যে কোনো কিছু হতে পারে, যে যার মনে। আমি মনে করি আমি কোনো রূপ দেখতে পাই না, আমি শুধু সুর দেখতে পাই বা সুর শুনি, আমি কিছু দেখতে পাই না, হতে পারে এটা আধ্যাত্মিকতা। অথবা যদি সে বলে যে না, আমি কিছু একটা কিছু দেখতে পাই বা আমি
ফিল করি আছে। আমি এই বিষয়টি সবার কাছে যাতে আরো পরিষ্কার হয়, আমি আরেকটা সম্পূরক প্রশ্ন করব। আমার মনে হয় যত প্রশ্ন করা যাবে তত আসলে বিষয়টা আরো পরিষ্কার হবে। আমার প্রশ্নটা খুব সহজভাবে বলে এরকম যে জিকির বা মন্ত্র কেন সঙ্গীত নয়, বা অনেকাংশেই তো সঙ্গীত না, কেন না? না জিকির আর জিকির একটা জিনিস। জিকির ভিতরে দেখেন, জিকির যদি করে ওখানে একটা সুর আছে, একটা তালু আছে, সার্টেন রিদমে কিন্তু জিকির হয়, আর সার্টেন একটা ফ্রিকোয়েন্সির উপর জিকির হয়। একটা ফ্রিকোয়েন্সি এখানে, একটা ফ্রিকোয়েন্সি এখানে, এভাবে কিন্তু জিকির হয় না। জিকির একটা সার্টেন রিদমে, সার্টেন একটা ফোর্সে, সার্টেন ইম্প্যাথিসে হয় জিকির। তো এটা সঙ্গীত বলছি না, কিন্তু ওটা সঙ্গীত বলবো না। কারণ সঙ্গীতের যে অন্যান্য ইনসিডেন্টাল যে সাপোর্ট, এটা আমরা পাচ্ছি না, অন্য এলিমেন্টস গুলো নেই তাহলে আমাদের। কখন একটা জিকির সঙ্গীত হতে পারে? না, যখন এটার ভিতরে রিদম বা অন্যান্য ভেরিয়েশন অ্যাড হবে, তখন সঙ্গীত হতে পারে। সঙ্গীত হতে পারে মেবি। আরটা কি বললেন শব্দটা? কেউ জিকির করা অবস্থায় আমি যদি একটা তবলা নিয়ে একটা বিট বাজাই, ধা 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 ধা, আর সে আল্লাহ 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 করছে, তাহলে কি সেটা সঙ্গীত হবে? না 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 না, সেটা সঙ্গীত হবে না। ওর সাথে ভেরিয়েশন লাগবে। তো সেই ভেরিয়েশন গুলো কি কি? সেই ভেরিয়েশন হলো সুরের যে মানে সঙ্গীতের যে আমরা যে শব্দগুলা ইউজ করি, যে পার্টিকুলার যে মানে ফ্রিকোয়েন্সি, যে আমাদের সপ্তকের বা সুর, আমি সুর বলবো, আগে সুর বলি, তারপরে শর্টে বলি। আগে তো সুর সৃষ্টি হয়েছে, তারপর তো এগুলোকে আমরা যখন সায়েন্টিফিক ওয়েতে ভাগ করা হয়েছে, তখন এটাকে আমরা স্বরে রূপান্তরিত করেছি। তো তেমনি যখন আমরা একটা মনের বিভিন্ন ভাবের অভিব্যক্তি করেছি নানান রকম সুরের ওঠানামা, তারপরে ওটা যে রিদমের বৈচিত্র্য দিয়ে, তখন ওটাকে সঙ্গীত বলবো। কিন্তু শুধু জিকির একটা একঘেয়েমি তো সঙ্গীত নয়। তারপরে আল্লাহু আল্লাহু আল্লাহ, ইট ইজ নট সঙ্গীত। তাহলে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে কোনো ধ্বনিকে সঙ্গীত হতে গেলে বা ধ্বনি সমষ্টিকে সঙ্গীত হতে গেলে অন্তত আমরা 6-7 রকম আলাদা উপাদান চাচ্ছি বা এক্সপেক্ট করছি যে ওই ক্রিয়াটার মধ্যে এই উপাদানগুলো থাকে। ওইটার মিশ্রণে সঙ্গীত তৈরি হবে। আচ্ছা, এখন আমার দ্বিতীয় প্রশ্ন, বাকিগুলো সবই সম্পূরক প্রশ্ন ছিল, বিস্তার, আমার প্রশ্নের বিস্তার ছিল। করেন না, যেটুকু পারি বা যেটুকু। কেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক? হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার। কারণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে বিশেষ বৈশিষ্ট্য, স্থিরতা। ইন্ডিয়াতে দু ধরনের সঙ্গীত প্রচলিত, একটি হচ্ছে নর্থ ইন্ডিয়ান, একটা সাউথ ইন্ডিয়ান। তো নর্থ ইন্ডিয়ান মিউজিক সেটা অনেক স্থির, এবং এর ভিতরে ডেপথ বলি আমরা, যে গভীরতা অনেক বেশি, এবং এটার যে ভেরিয়েশন, তারপরে ইম্প্রোভাইজেশনের স্কোপ অনেক বেশি, স্বাধীনতা অনেক বেশি, এবং নিজস্ব যে ক্রিয়েটিভিটি, একজন শিল্পীর বা একটা সুকুমার বৃত্তির মানুষের যে ক্রিয়েটিভিটি, এটার স্বাধীনতা অনেক বেশি, এবং এত বেশি ভেরিয়েশন রাগের আর সঙ্গীতের এত বেশি ভেরিয়েশন, যে কারণে ইন্ডিয়ান মিউজিক আর ইন্ডিয়ান মিউজিকের ভিতরে, এটা যদি আমি একটু ইতিহাসের দিকে যাই, যে মার্গ সঙ্গীত এবং দেশি সঙ্গীত বলে প্রাচীন যুগে দু ধরনের সঙ্গীত ছিল। তো মার্গ সঙ্গীতটা হতো ঈশ্বরের মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে, আর দেশি সঙ্গীত হলো আমরা আমাদের সামাজিক জীবনে যে বিভিন্ন অবসরে, বিয়ে, ধান কাটা, অন্যান্য অনুষ্ঠান, সামাজিক আচার, আমরা যে সঙ্গীত পরিবেশন করতাম বা করা হতো আজকে থেকে 5-6-7 10,000 বছর আগে, এটা হচ্ছে দেশি সঙ্গীত। এই দেশি সঙ্গীতের রূপটা একরকম, আর মার্গ সঙ্গীতের রূপটা ছিল একরকম, কিন্তু এটা পরিবর্তিত, পরিশীলিত এবং পরিমার্জিত হতে হতে রাগ সঙ্গীতটা মার্গ সঙ্গীতের স্থান নিয়ে নিয়েছে, এবং অন্যান্য কম্পোজ সংটা দেশি সঙ্গীতের স্থান নিয়েছে। তো এই রাগ সঙ্গীত এই জন্যে, ইন্ডিয়ান মিউজিক বলতে আমি রাগ সঙ্গীত বোঝাচ্ছি। রাগ সঙ্গীত এই জন্যে, তো এটা নির্দিষ্ট একটা সীমা, একটা বাঁধন, এর ভেতর থেকেই একজন শিল্পী বা একজন ক্রিয়েটর বা একজন সুকুমার বৃত্তির সঙ্গীত সাধক, সে তার যে ক্রিয়েটিভিটি
নানা ধরনের ফর্ম, নানা ধরনের ক্রিয়া মানে শাস্ত্রীয় সঙ্গীতের কিছু বিধান আছে, সেই বিধান মেনে সে তার সৃষ্টি মানুষকে শোনাতে পারে, বা সে সৃষ্টি করে নিজেও আনন্দ পায় এবং সেখান থেকে সে মানুষকে আনন্দ দেয়। ইন্ডিয়ান মিউজিকের মূল কারণই হচ্ছে যে একটা নির্দিষ্ট কাঠামো, কিন্তু একটা গ্রামাটিক্যাল একটা কাঠামো, রাগ, সেখান থেকে সে ওই গ্রামার মেনে সে সৃষ্টি করছে। যেমন আমাদের একটা একটা কবিতার একটা লাইন বলা, গানের একটা লাইন বলা যায়, যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তো সীমাটা হচ্ছে টাইম, আর অসীম হচ্ছে সুর। তো রাগটা হচ্ছে একটা সীমা, আর যে সুরটা তৈরি করছে সে গাইছে ওটা অসীম। আমি এখন ভূপালি গাইছি বা ইমন গাইব, কিন্তু 5 দিন পরে যদি ওই ভূপালি ওই ইমন গাই, যারা একই শ্রোতা যদি শোনে সেরকম মনে হচ্ছে না, তো এরকম তো উনি গান নেই। বা আমি গাইছি একটা রাগের বয়স 700, 800, 2000 বছর বয়স, পুরানো রাগ, এখনও সেই রাগ শুনছি, একই রাগ একই ফর্ম গাইছি, মানুষ গাইছে, উনি সবাই গাইছে, প্রায় হাজার হাজার লোক গাইছে, কিন্তু এই রাগ তো পূর্ণ হচ্ছে না। তো এর ভিতরে এমন অসীম জিনিস আছে ক্রিয়েটিভিটির, যে এটা বলে বোঝানো খুব মুশকিল। এই জন্যই ইন্ডিয়ান মিউজিক। আমার এখন তৃতীয় প্রশ্ন, আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আলোচনা করলাম, আপনি এটা একটা বিশদ ব্যাখ্যা দিয়েছেন, আমি সব যে বুঝতে পেরেছি আসলে সেটা না, কিছু বোঝার চেষ্টা করেছি এবং পরে আমি নিজেও এই ইন্টারভিউ আবার শুনে বুঝবো। আমি কিছুদিন ওয়েস্টার্ন মিউজিক স্কুলে ওয়েস্টার্ন ক্লাসিক্যালে পিয়ানো শিখেছি। তো আপনি একটা কথা বললেন যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে ডিসিপ্লিন বা কাঠামো, একটা কাঠামোর মধ্যে আমি সঠিক শব্দ চয়ন করতে পারছি না, কিন্তু প্রতিটা ক্রিয়ার একটা কাঠামো আছে, একটা কাঠামো মেনেই ক্রিয়াগুলো হয়, ভয়েস থ্রোয়িং করা, পারকাশন করা। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর ওয়েস্টার্ন ক্লাসিক্যালের মধ্যে তফাৎ কি? কেন আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল বলছি, কেন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বলছি? হ্যাঁ, এখানে বড় একটা ব্যাপার যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এক ধরনের, আমাকে একটু ব্যাখ্যা করতে হবে তোমাদের কাছে, যে আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল, এখানে বুঝতে হবে হারমোনি আর মেলোডি। হারমোনি কি, মেলোডি কি? এখন হারমোনি বলতে আমরা বুঝি যে একের অধিক স্বর যখন একসাথে বাজে, যদি এটা শুনতে ভালো লাগে, দ্যাটস কল্ড হারমোনি। একের অধিক স্বর অ্যাট এ টাইম, 4-5টা নোট একই সাথে বাজছে, বা 8-10 জন লোক বা 15-20 জন লোক একসাথে গাইছে, দ্যাটস কল্ড হারমোনি, এবং বিভিন্ন নোটে গাইছে। নোটে একটা রিলেশন আছে, তো রিলেশন ধরে, হারমোনিক্যাল রিলেশন ধরে যদি আমরা সেই গান করি, সেটা হচ্ছিল হারমোনিক্যাল সিঙ্গিং, যেটাকে আমরা কয়ারও বলতে পারি। হারমোনির ভেতরে একটা পার্ট থাকে, কয়ার বা সেকেন্ড নোট, থার্ড নোট করে গাওয়া। তো এই একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেলোডি কি, মেলোডি ওয়ান আফটার অ্যানাদার, নোটগুলো কেউ যদি বাজায় বা গায়, সেটা শুনতে যদি ভালো লাগে, তাকে বললে আমরা মেলোডি। মানে ওয়েস্টার্ন ফর্মটা হচ্ছে, ওয়েস্টার্ন মিউজিকের টোটাল মূল ফর্মটা হচ্ছিল হারমোনিক্যাল ফর্ম। ওরা চার্চ মিউজিক থেকে এসছে ওয়েস্টার্ন, লো পার্ট, মিড পার্ট, হাই পার্ট। এটা আমাদের আরও 8-10 হাজার বছর আগেও আমাদের আর্চিক গাথিক সামিক যুগে যে উদ্দাত্ত অনুদ্দাত্ত স্বরের আবিষ্কার হয়েছে, এই চার্চ সঙ্গীত থেকেই বলবো, না ওই মন্দিরের গান গাওয়া থেকে বলবো, না মাঠে যখন গান করতো গ্রামের লোকজন ধান কাটতে কাটতে, বা মাছ ধরতে ধরতে, বা গাছ কাটতে কাটতে, বা মাটি কাটতে কাটতে, সেখান থেকেই বলবো। এটার উৎপত্তির বিকাশের উৎস আমরা পাই না। কিন্তু যে ওয়েস্টার্ন মিউজিকটার টোটাল ফর্মটা হচ্ছিল হারমোনিক্যাল বেদে হয়, ফর্মে হয়। আর ওদের ক্লাসিক্যালের ভিতরে 3টা পার্ট আছে, বেজ আছে, সফ্রেনো আছে, আর টেনর আছে। আর আমাদের হলো একজন, আমি ক্লাসিক্যাল গাইছি একজন, একা, একজন বাজাচ্ছেন সেতার একা। হ্যাঁ, এটা 3টা অক্টেভ আছে, আমি 3টা অক্টেভ আমি একাই গাইছি। আর ওখানে আবার কী হয়, যারা টেনর গাইবে তারা শুধু টেনর গাইবে, তাই না? যারা বেজ গাইবে তারা শুধু বেজ গাইবে, যারা সফ্রেনো গাইবে তারা তো সফ্রেনো পার্ট গাইবে। ওটা হারমোনি আছে, কয়ার আছে, এবং ওদের থ্রোয়িং আর ওদের রিদম আর ওদের যে নোটের ফরমেশন, আমাদের যে রাগের যে ভেরিয়েশন আছে, ইচ্ছা মতো একটা ভেরিয়েশন আছে। আমি রাগের নিয়ম মেনে, একটাকে বলেছি, রাগের নিয়ম মেনে যে কম্পোজিশনগুলো, ফ্রেজগুলো বা সঙ্গীতগুলো বানিয়ে বানিয়ে নানান রকম তালে, ছন্দে, সুরে গাইছি, এটা কিন্তু ওয়েস্টার্নে নেই।
ওটা একটা বেশি বাধা ধরা। আমাদের যেমন আমাদের রাগের, আমরা রাগ বলি, ওটাকে ওরা স্কেল বলে, মেলোডিক মাইনর স্কেল, পিথাগোরিয়ান স্কেল, অমুক স্কেল, তমুক স্কেল, না স্কেল বলে। আর আমাদের এরকম প্রায় 34,444টা রাগ শাস্ত্রমতে গাণিতিক ফর্মে এতগুলো রাগ হয়। তার ভিতরে আমরা প্রচলিত রাগ 250-300, আর বইপত্র ঘাঁটলে ঘুটলে হয়তো 500 রাগ পাওয়া যায়। তো এই পার্থক্য হচ্ছে এটাই, যে সিঙ্গিং প্রসেস আর ওরা যেভাবে ওটাকে সাজিয়েছে, চার্চ মিউজিক থেকে নিয়ে এসে বা বিকশিত হয়ে, তার ফর্ম হচ্ছে মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। আর আমাদের হলো ইন্ডিভিজুয়াল ফর্ম থেকে এসছে, মেলোডি ফর্ম থেকে এসছে। তো এখানে আমার এক স্বামীজি ছিলেন ইন্ডিয়াতে, উনি আমাকে একদিন প্রশ্ন করেছিলেন যে रिजवान आप तो बांग्लादेश के हैं, यहाँ पढ़ाई कर रहे मदद करने के लिए आए हैं, तो मैं एक चीज़ जानना चाहता हूँ, आपको मालूम हो तो ज़रा बोलिए। तो पंडित जी बताइए, तो मैं कोशिश करूँगा। अच्छा बोलिए, तो इंडियन म्यूज़िक और वेस्टर्न म्यूज़िक के अंदर फ़र्क क्या है? তো তখন তো আমি কেবল অনার্স ফাইনাল ইয়ারে, খুব চিন্তায় পড়ে গেলাম। তো তখন তো এত ডিপ পড়াশোনা হয়নি, বা জাস্ট পড়ছি পাস করার জন্যে পড়ছি। এই করতে করতে হঠাৎ করে বললাম যে পণ্ডিতজি, আমার মনে হয় যে ওদের ওয়েস্টার্ন যে ক্লাসিক্যাল, এটা হলো ম্যাথমেটিক্যাল ফর্মে, আর আমাদেরটা হলো इमोशनल फॉर्म में। उन्हीं चुप कर थे, बोलें जो हाँ ऐसा तो नहीं सोचा, ऐसा सुना भी नहीं, लेकिन मेरे जो ध्यान है, मेरे जो सोच है, इसके साथ मिलता है। तो ना खुशी होला যে দেখ ওনার চিন্তার সাথে আমার যেটুকু জ্ঞান মিলেছে। তো উনি সুন্দর করে বললেন, देखिए वेस्टर्न म्यूजिक बाहर से अंदर आता है और इंडियन म्यूजिक अंदर से बाहर जाता है। আবার ভিতরে চিন্তা করি, তারপর ওটা গাই। আর ওয়েস্টার্ন মিউজিক লেখা হয়, স্ট্যাবলিশন লেখা হয়, ওরা বাজানো তো অনেক স্কিল, ওই দেখে 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 বাজায়, দেখে 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 বাজায়, অথবা দেখে দেখে গায়। এই হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর আমাদের ওয়েস্টার্ন ক্লাসিক্যালের মোটামুটি পার্থক্য আর কি। এর ভিতরে জ্যাজের এক ফর্ম, পপের এক ফর্ম, তারপরে হিপ হপের এক ফর্ম, এখন তো হ্যাঁ হ্যাঁ এরকম ওগুলো তো। আর ওদের কান্ট্রি মিউজিকটা অনেক সুন্দর। কান্ট্রি মিউজিকটা আমরা যেমন দোতারা বাজিয়ে গাই, ওরা গিটার বাজিয়ে গায়, তাই না? গিটার বাজিয়ে কান্ট্রি মিউজিক আছে। হ্যাঁ, তো এখন তো আমরা প্রচুর মিউজিক শুনতে পাচ্ছি ইন্টারনেটে, ফোনে। তো একটা মিউজিক আসলে কখন সুন্দর, কখন আমরা বলবো যে এই মিউজিকটা আসলে সুন্দর মিউজিক? এর ভিতরে অনেক কিছু জড়িয়ে আছে। ধরুন কন্টেম্পোরারি সিচুয়েশন মানে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তারপরে শিক্ষা দীক্ষা, সব কিছু মিলিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি হয়, দেশের সামাজিক পরিবেশ বর্তমান পরিস্থিতি, তার সাথে মিললে হয়। এবং এর সাথে যখন টোন, টিউন, রিদম সমস্ত কিছু যখন ম্যাচ করে, গায়কি, শব্দ, সাবজেক্ট, রিদম এবং তার টোন, গাওয়ার টোন, এই সব কিছু মিলিয়ে যখন একাকার হয়, তখনই সেটা একটা ভালো গান হয়। এবং সেই গানটা আমরা সবাই বারবার শুনি কেন? এটা আমার বর্তমান সময়ের সাথে মিলছে, আর ওই সময়ের সাথে যে টোনটা যে গাইছে, তার টোনটা অসম্ভব সুরে বা অসম্ভব সুন্দর, এবং তার ফিলটা 100% ফিল দিয়েছে, গিয়েছে। তার সাথে যে রিদম কম্পোজিশন হচ্ছে, রিদমটাও তার সাথে ম্যাচ করে। মানে আমরা যে রিদমের অভ্যস্ত, একটা আনকমন রিদম, আনকমন সুরের গান, আনকমন গান আমরা নিতে পারবো না সহজে। আবার এইসব গানের আবার গতি কিন্তু কম। কিছু কিছু গান আছে খুব দ্রুত আসে, খুব দ্রুত হারিয়ে যায়। আবার কিছু কিছু কমপ্লিকেটেড গান, এই গানগুলো মানুষ বারবার শুনতে চায়। ক্রাইসিস, এটা বুঝলাম না, এদিকে এটা হয়নি, এদিকে এটা শোনা হয়নি, এদিকে অর্থ বুঝিনি। এই গানটার কিন্তু লংজিভিটি অনেক বেশি। যত কঠিন গান, যত জটিল গান, সেটা লংজিভিটি তত বেশি। যত হালকা গান, হালকা কথা, হালকা সুর, হালকা রিদম, ওটা 8 দিন 10 দিন 1 মাস 3 মাস শুনবো, তারপরে হারিয়ে যাবে। এটা তো আমার মনে হয়
বুঝছেন যে 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 গানগুলো খুব মানে খুব চলে, খুব দ্রুত আসলো, একেবারে ঝড়ের মতন 2-3 মাস 4 মাস 5 মাস একেবারে পকেটে পকেটে কানে কানে গান শুনছে, তারপরে আর হাওয়া। কিন্তু আবার কিছু কিছু গান আছে 50-60 বছর ধরে আমরা শুনছি, 50 বছর ধরে শুনছি, তবুও পূরণ হয় না। তো গান, ভালো গান হতে গেলে অনেক কিছু লাগে। যে গাইবে তার ফিল, যে গান লিখেছেন সেই গানের গভীরতা, বাণীর গভীরতা, সেই বাণীর সাথে সুরের একটা আত্মিক সম্পর্ক, তার সাথে রিদমের সম্পর্ক, তার সাথে অন্যান্য ইনসিডেন্টাল ইনস্ট্রুমেন্ট যা আমরা ইউজ করছি সেগুলি, তার সাথে সম্পর্ক, অ্যাপ্রোপ্রিয়েট মেশা। অ্যাপ্রোপ্রিয়েটলি যখন একটা গান 100% মিলে যায়, তখনই সেই গানটা শুনতে ভালো লাগে এবং মন জয় করে। এই হচ্ছে ভালো গানের পরিভাষা, বা এটা মানে ইন্টারনাল একটা ব্যাপার হয় আর কি, আমার যেমন হয়। পরবর্তী প্রশ্ন, আপনার সাথে এর আগে আমার কথা বেশি একটা বিষয় নিয়ে, আপনি এই বিষয়টা বেশ জোর দিয়ে বলছেন যে মিউজিক নিজেই একটা প্রফেশনাল আর্ট ফর্ম এবং এটাকে প্রফেশনালি নিতে হবে। এবং আমার যতদূর মনে আছে আপনি এটাও বলেছিলেন যে মিউজিক যে একটা প্রফেশনাল একটা ডিসিপ্লিন, এটাই হয়তো অনেকে অনুধাবন করতে পারে না। আমি যদি ঠিক বলে থাকি, খুব ভালো কথা আপনি আমাকে বলেছিলেন। খুব ভালো প্রশ্ন। মিউজিক তো হচ্ছে প্রাচীনতম শিল্প, হচ্ছে মিউজিক প্রাচীনতম একদম, মানে সবচেয়ে আদি দুটো শিল্প একসাথে সৃষ্টি হয় মানুষের জন্মলগ্ন থেকে বিকাশের সাথে সাথে। তো সেটা হচ্ছে একটা চলে ইশারা, যেটা পৃথিবীর সব মানুষ বোঝে, আর ধ্বনি, কান্নার শব্দ। আমরা যে কোনো পৃথিবীর যে কোনো দেশের মানুষ যদি কান্না করে, বুঝি যে ও কাঁদছে, তাই না? এই ইশারা এবং ধ্বনি, এই দুটো হলো মূল বিষয়। তো এই ধ্বনিটা, একটা বাচ্চা যখন জন্ম হয় তখন সে বেরিয়ে কিন্তু হাত পা নাড়ে, আগে অস্থিরতা দেখায়, কোথায় ছিলাম, কোথায় এলাম, তারপরে চিৎকার করে ওঠে। এটা বিরক্তি সূচক চিৎকার। যদি ও চিৎকার না করে, ওকে মেরে চিৎকার করানো হয়, 2 পা উপরে ধরে নিয়ে পিঠে থাপড়িয়ে থাপড়িয়ে তারপরে ওকে চিৎকার করানো হয়। ওই যে সুরটা, ওই যে আওয়াজটা বের করলো, ওটা আমরা সুরই বলবো, যেহেতু ওর সাথে একটা এক্সপ্রেশন জড়িয়ে আছে। তো এই যে ধ্বনি বা নাদ, সে যে বিরক্তি সূচক একটা চিৎকার করলো, যে এটা আমরা বুঝি যে হ্যাঁ, অবিরক্ত হচ্ছে। তারপরে ওকে নানা রকমভাবে যাই হোক, এখন সঙ্গীত পেশাদার শিল্প, এটা অনেকবারই অনেক জায়গায় বলি আমি, যে ফুল টাইম একটা পেশা সঙ্গীত। এটা মানে সব দেশেই ছিল, আছে, সব যুগেই ছিল, আছে। এটা গত 50-60-70 বছর ধরে এটা একাডেমিক কার্যক্রমে ঢুকছে, স্কুল কলেজে ঢুকছে বা ভার্সিটিতেও ঢুকছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই সঙ্গীতটা যেভাবে এর শিক্ষার পদ্ধতিটা হওয়া উচিত, যে পদ্ধতিতে, যে সিলেবাসে, যে কাঠামোতে, যে অবকাঠামোতে, এবং যেসব জিনিসের দরকার, যে ধরনের সময়, যে ধরনের শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা প্রপারলি ইন্ডিয়াতেও আমি দেখেছি। আমি অনেক দেশ ঘুরেছি, ইন্ডিয়ার অনেক স্টেট ঘুরেছি, অনেক জায়গায়, ওইখানেও ভালো করে দেখিনি। আর আমি আমাদের এদিকেও ওইভাবে দেখিনি, যে একটা পার্টিকুলার যেটুকু দরকার সেটুকু দিয়ে এই সাবজেক্ট থেকে একটা মানুষকে হাই লেভেলের আর্টিস্ট বানিয়ে বা ভালো একজন স্পেশালিস্ট বানানো, এটা আমাদের দেশে ওইভাবে হয় না। আমি একটু ইন্টারাপ্ট করব। আমরা যদি মানে ব্যক্তি লেভেলে আলোচনাটা করি, কখন আমরা বলবো যে একটা ব্যক্তি, উনি একজন প্রফেশনাল মিউজিশিয়ান, তার মধ্যে কি কি থাকতে হবে বা কি কি তাকে পেয়ে আসতে হবে? হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। এটা হচ্ছে যে সঙ্গীতের তো অনেক পার্ট, ধ্রুপদ থেকে শুরু করে, ধামার থেকে শুরু করে একেবারে যারা লিখবে, এটুকু সঙ্গীতের একটা পার্ট, মিউজিকোলজি আমরা বলি। তো প্রায় 50-52টা সাবজেক্ট হচ্ছে সঙ্গীতের ভিতরে, 50-52টা সাবজেক্ট আছে। এখন এইটা যে পার্টিকুলার একটা সাবজেক্টে যদি সে
স্কিল হতে চায় বা ভালো শিল্পী হতে চায় বা জাতীয় পর্যায়ের বা ইন্টারন্যাশনাল লেভেলের শিল্পী হতে চায়, তো তার যে গুণগুলো থাকা দরকার, প্রথম গুণ থাকা দরকার যে তাকে 50 to 60% বাই বর্ন নিয়ে আসতে হয়, সাংগীতিক গুণ, ন্যাচারালি গুণ তাকে নিয়ে আসতে হয়। আর 20-25% তাকে তালিম নিতে হয়, শিখতে হয়, এবং 20-25% তাকে প্র্যাকটিস করতে হয়। এই 20-25% প্র্যাকটিস হচ্ছে দিনে 6 থেকে 7 ঘন্টা। তো আর এর পাশাপাশি যে পার্টিকুলার যে সাবজেক্টটি শিখছে সেই বিষয়ের, সেই সাবজেক্টের আদ্য প্রান্ত তাকে মানে শিখতে হবে। যদি সে ওইভাবে একদম পার্টিকুলার প্র্যাকটিস করে, পার্টিকুলার সব কিছু করে যদি সে শিখে আসে, তাহলেই সে একটা ভালো শিল্পী এবং একটা জাতীয় পর্যায়ের শিল্পী অথবা 1 নম্বর শিল্পী বা খুব ভালো শিল্পী। 1 নম্বর শিল্পী আর কি, সবাই তো শিল্পী হবে, 1 নম্বর শিল্পী। তো ভালো শিল্পী বলবো, মানে সে আমার তার বাজনা, তার গান, তার কথা শুনে বুঝতে পারবে যে না, উনি এই সাবজেক্টে উনি গুণী মানুষ এবং ভালো গায়, ভালো জানে। মূল বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা গুরুজি, আমরা বিভিন্ন মানে ওয়েস্টার্ন মিউজিকের প্রেক্ষাপট থেকে বিভিন্ন ধরনের মিউজিক্যাল জনরা নিয়ে আলোচনা করছিলাম, জ্যাজ, ব্লুজ, পাঙ্ক এবং তো অনেক জনরাই আছে। আমি জানতে চাচ্ছি মানে মানব সভ্যতার ইতিহাস তো প্রায় 1,00,000 বছর, আসলে 1,00,000 বছরেরও বেশি। আর বেশি না, আজ থেকে যদি 100 বছর, এখন তো সবকিছুই অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে, আমরা খুবই ভালো একটা সময় বাস করছি। আজ থেকে 100 বছর পরে এই যে ধরুন মানে পারকাশন, তারপরে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট, মানে এগুলো ইউজ করার প্যাটার্নও তো দিন দিন চেঞ্জ হচ্ছে। ইনস্ট্রুমেন্ট এবং আয়োজন সবকিছু মিলেই ক্লাসিক্যাল মিউজিকে কি কোনো পরিবর্তন আসবে কিনা, মানে মৌলিক জায়গা থেকে? না, মৌলিক বলি পরিবর্তন আসবে কিনা না, অলরেডি এসে গেছে। তো ক্লাসিক্যাল মিউজিকে আগে যেমন আপনারা যারা অনুষ্ঠান দেখেন বা নিয়মিত স্টেজ শো, ক্লাসিক্যাল স্টেজ শো দেখেন যারা, তারা হয়তো খেয়াল করেছেন যে আগে ধ্রুপদ যখন গাইতো, এই 20-30 বছর আগে, 15-20 বছর আগেও যারা ধ্রুপদ গাইতো তখন পাখোয়াজ দিয়ে বসত, শুধু পাখোয়াজ, এর একটা তানপুরা, আর কিচ্ছু না। সেটা এখন আজকাল দেখা যায় যে ধ্রুপদ গাইছেন, হারমোনিয়াম নিয়ে বসছেন, একটা ইনস্ট্রুমেন্ট, ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টে। হারমোনিয়ামটা কিন্তু কেউ ওয়েস্টার্ন বলে, কেউ ইন্ডিয়ান বলে, কেউ চাইনিজ বলে, চায়না থেকে, বা অ্যারাবিয়ান ইনস্ট্রুমেন্ট বলে, আরব থেকে না, এটা ইতিহাস আছে। কেউ বলে যে আরব থেকে ভারতে এসছে, ভারত থেকে চায়না গেছে, চায়নার থেকে আরবরা নিয়ে গেছে হলো জার্মানি, নানা রকম ইতিহাস আছে। এইসব ইতিহাসটা আলোচনা করবো না। তো যেহেতু পিয়ানো জার্মানি একটা ইনস্ট্রুমেন্ট, পিয়ানো থেকে হারমোনিয়ামের আবিষ্কার কিনা, বা জার্মান হারমোনিয়াম কোথায় পেয়েছে, বা এইসব দরকার নেই। ধ্রুপদের সাথে হারমোনিয়ামও দেখি যে লাগছে, কিন্তু আগে লাগতো না। ইদানিং দেখবেন যারা বাঁশি বাজাচ্ছেন বা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, তারা তবলা এবং পাখোয়াজ দিয়ে বসছেন, একটা ইনস্ট্রুমেন্ট অ্যাড হচ্ছে কিন্তু। হ্যাঁ, আবার মাঝে মাঝে দেখবেন যে ইন্ডিয়ান মিউজিক কিন্তু দক্ষিণ ভারতীয় যে পারকেশন গ্রুপে যে মৃদঙ্গ, ঘটম, তারপরে ঘটম মানে হাড়ি যেটা, তো ওসব নিয়ে একসাথে একটা ফিউশন টাইপের করছেন বা একটা মিক্স করছেন ইন্ডিয়ান রাগ আর দক্ষিণ ভারতীয় রাগ। এবং মানে নর্থ ইন্ডিয়ান পাখোয়াজ তবলা, সাউথ ইন্ডিয়ান মৃদঙ্গ, ঘটম, এসব নিয়ে বসছে। নাকসারা বলি, যেটা মুখ দিয়ে যেটা বাজে, নাকসারা বলি, ওসব নিয়ে বসছে। তো এই যে মিক্স আপটা অলরেডি শুরু হয়ে গেছে। এর পরবর্তীতে এমনও হতে পারে যে আমি অ্যালবামও দেখেছি যে ওয়েস্টার্ন রিদমের উপরে খেয়াল গাওয়া হয়েছে, পুরে ধানের আগে পাই লিয়া ঝনকার। তো এটা ভিডিও হয়েছে। তো ওই এটা যে হয়নি তা না, অলরেডি শুরু হয়ে গেছে, সামনে তো আরও হবে। কারণ পরিবর্তনশীল পৃথিবী, রুচিও পরিবর্তনশীল, মানুষও পরিবর্তনশীল,
এর পরিবর্তন হবে। আমার প্রশ্নটা তাহলে আরেকটু নির্দিষ্ট করি, এই পরিবর্তনটা আমরা মানে কোথায় বা কি মানে কি রকম পরিবর্তন আশা করতে পারি? মানে একটু আরেকটু ভেঙে দিই, মানে আমরা কি রিদমের জায়গায় পরিবর্তন এক্সপেক্ট করব, নাকি আমরা মানে পরিবেশনের জায়গায় পরিবর্তন এক্সপেক্ট করব, নাকি মিশ্রণের জায়গায় পরিবর্তন এক্সপেক্ট করব? কোন দিকে? না, পরিবর্তন কিভাবে আশা করবেন এটা বলা খুব মুশকিল। মানে কি ক্রিয়েট ধরনের এটা হলো পরিবর্তনগুলো বেশি না, হতে এটা পারে? ক্রাইসিস থেকে পরিবর্তন আশা করতে ক্রাইসিস থেকে। আমার এই জিনিসটা ক্রাইসিস, আমি এটা শুনিনি, আমি এটা দেখিনি, আমি এরকম একটা করতে চাই। আপনি কথা ভাবছেন, আবার দেখেন যে অন্য কোনো জেলায় বা অন্য কোনো ডিস্ট্রিক্টে আর একটা কয়েকটা দল সে তার মতন পরিবর্তন করছে। পরিবর্তনের কোনো পার্টিকুলার ধারা আগের থেকে বলা যায় না, ওটা ডিপেন্ড করে নিডসের উপরে, ওটা ডিপেন্ড করে ক্রাইসিসের উপরে। নির্দিষ্ট করে বলা খুব মুশকিল যে এই জিনিসটা এভাবে পরিবর্তন হয়ে যাবে, সামনে দেখতে পাচ্ছি এটা এরকম হবে, কিন্তু এইটা দেখা যায় ধ্বংস হবে না ওটা টিকে থাকবে এটুকু বলা যায়, কিন্তু পরিবর্তন কি হবে এইটা বলা খুব মুশকিল। আমি বাজার থেকে চাল নিয়ে আসলাম, দোকানে বলতে ভাই কী রান্না করবেন? ভাই যাই তো খিচুড়ি রান্না করবো না পোড়ো রান্না করবো, দেখি কী রান্না করেন, না যাও ভাত রান্না করবো, জানি না। বাসায় এখন উনি দিলেন বাসায় বউ স্ত্রীর কাছে, স্ত্রী রান্না করতে দিয়ে ঝাড়ু দিতে গেছে, ভাত পড়ে গেছে। এখন পরিবর্তন তো বলা খুব মুশকিল যে ওই চালটা দিয়ে আমি কি বানাবো বা কী হবে। পরিবর্তনের পার্টিকুলার বলা যায় না। একটা পাহাড় থেকে সাগর নেমে এলে, নদী নেমে এলে ওটা সাগরে মিশবে এ কথা বলা যায় না, বা জঙ্গলে বা মরুভূমিতে হারিয়েও যেতে পারে, আবার ওটা শুকিয়ে কোনো একটা বড় নদীতে মিশে আবার বড় হয়ে যেতে পারে। এটা একটা প্রাকৃতিক নিয়ম, এটা ডিপেন্ড করে ক্রাইসিস আর নিডসের উপরে, সামাজিক অবক্ষয়ের উপরে, সামাজিক উন্নতির উপরে, মানসিকতার উপরে, অনেক কিছুর উপরে। এর পরের প্রশ্নটা হলো যে মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অনেকক্ষণ ধরে শুনলে বা রেওয়াজ করলে একটা যে রেওয়াজ করছে তার বা যে শুনছে তার উপরে কি ধরনের সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট হয়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। এটা তো সেই আবার সেই অন্য ধরনের একটা প্রশ্ন, আধ্যাত্মিকতার দিকে আবার যাবে একটুখানি। এটা আধ্যাত্মিকতা যদি বাদ দিয়ে শুধু বলি যে ইন্ডিয়ান মিউজিক বা আমাদের যে সুরের যে স্ট্রাকচার, আমরা যে সুর যেভাবে আমরা যে স্ট্রাকচারের সুর ইউজ করি, ওয়েস্টার্ন মিউজিকও একই স্ট্রাকচারে সুর করে। ওদের যে হারমোনিয়ামের যে নোট বা কিবোর্ডের যে নোট বা গিটারের যে নোট বা পিয়ানোর যে নোট, আমাদের ওই সেম নোট, সেম ডিস্টেন্স, হারমোনিক্যাল ডিস্টেন্স সেম, কারণ এটা সায়েন্স। সা যদি পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে তা ও ধর্মই হচ্ছে ও আরও তিনটে নোট, অডিবল তিনটে নোট ক্রিয়েট করবে। যাই হোক, এখন কেউ যদি আমাদেরও তাই করবে, ওদেরও তাই করবে, মানে ওদের মানে ওয়েস্টার্ন যেখানে আর ইন্ডিয়ান একই জিনিস। তো ওদেরও ওদের দেশের যে মরিচ হয় সেটাও ঝাল, আমাদের দেশের মরিচ হয় সেটাও ঝাল, এই তো নিয়ম আর কি। যাই হোক, এখন এটা যে প্রথম যে বলেছিলাম যে স্থিরতা, আমরা যখন তানপুরা সুর মিলিয়ে, তানপুরা সুর অন্যান্য যন্ত্রগুলো পারফেক্ট সুরে মিলিয়ে যখন আমরা প্র্যাকটিসটা করি, তখন এর ভেতরে এমন একটা নিবেদন, এমন একটা ডিভোশন ভিতরে কাজ করে। তো এটা মানে শরীর, মন, আত্মা বলতে যেটা আমরা বুঝি, সেটা একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন ছাড়া ওই সুরের মুখ্য আনন্দটা পাওয়া যায় না। আমরা সুরে গান গাচ্ছি, কিন্তু সুরে গান গিয়ে যাচ্ছি ন্যাচারালি আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু রাস্তার আশেপাশে কী আছে, কোথায় গর্ত, কোথায় দোকান, কোথায় কী আছে, কোন গাছ আছে, কোন শপিং মল আছে বা পুকুর আছে না, নদী আছে না, সাগর আছে, এগুলো উপলব্ধি করতে করতে যাওয়া হলো ইন্ডিয়ান মিউজিক। প্রতিটি পার্ট ফিল করতে যাওয়া। তো যখন এটাকে আমরা ইন্ডিয়ান মিউজিকে আর একটা কথা বলি যে এটা যোগ বিদ্যার সাথে এই ইন্ডিয়ান মিউজিকের খুব সম্পর্ক। যোগবিদ্যা মানে আমরা যদি আজকাল বলি ইয়োগা বলি, প্রাণায়ামের সাথে আমাদের সঙ্গীত সাধনার খুব সম্পর্ক। যখন আমরা প্রাণায়াম করি, যখন পুরা দম নিয়ে অনেকক্ষণ দম আটকে রেখে অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটা ছাড়ি, নানান ধরনের প্রাণায়াম আছে। তো যখন আমরা সুর যখন প্র্যাকটিস করি, তখন এইটা যখন কেউ মন দিয়ে শোনে বা মন দিয়ে গায়, তখন তার মেন্টালের যে পাওয়ার, সেই পাওয়ারটা কনসেন্ট্রেশন হয়, আর যে জিনিসটা যত বেশি কনসেন্ট্রেট হবে সেই জিনিসটা তত বেশি পাওয়ারফুল হবে।
তাই না? আমরা কনডেন্স মিল্ক বলি না, তো কি ওটা 1 চামচ দুধ দিলে 1 চামচ দুধ 1 গ্লাস পানির ভিতরে মিলালে মনে হয় যে 1 গ্লাস দুধ গুলিয়ে খাচ্ছি। অ্যাটম বোম মানে কি, এতটুকু একটা বোম পুরা মানে কয়েক লক্ষ লোককে মারতে পারে, কিন্তু ওর কম্প্যাক্ট কম্প্রেসড। তো আমাদের সা হচ্ছে ওরকম, যখন আমরাকে আমাদের মন যখন সা বা সুরের ভিতরে যখন একদম আস্তে আস্তে কম্প্যাক্ট করে ফেলি, কনসেন্ট্রেট করে ফেলি, তখন মানসিক শক্তি বেড়ে যায়, মনের কন্ট্রোল বেড়ে যায়, মনের পাওয়ার বেড়ে যায়। এই হচ্ছে বিষয়টা, যে শোনে সেও মন দিয়ে শোনে, আর যে গাইছে সেও খুব ডিভোশনালি সে গাইছে, যে কারণে আমাদের কিছু চেঞ্জ হয়। এই জন্যই আগে বলেছি যে মিউজিক হলো একটা সাইকোমেট্রিয়াল অবজেক্ট, মনের ভিতরে একটা জায়গায় জুড়ে বসে থাকে, কিছু ফিল হয়। কোনো গান শুনে আমাদের চোখ দিয়ে পানি আসে, কোনো গান শুনে লাফাতে ইচ্ছে করে, কোনো গান শুনে আবার এদিক ওদিক কথাও বলি আমরা, তাই না? গান ভালো লাগছে না, কী রে দোস্ত কেমন আছিস, কী খেয়েছিস, কোথায় যাবি, চল তাকে আসি, গান ভালো লাগছে না। আর যদি ওরকম গান হয় খুব মন দিয়ে শুনছি, এমন এমন জায়গা আছে কিছুই বলছি না, শুধু শুনছি আর চোখ দিয়ে পানি পড়ছে, এটাও কিন্তু আনন্দ। এই যে চেঞ্জ করার যে পাওয়ার, এই পাওয়ারের কারণে স্বামী মানে প্রজ্ঞানন্দ বলেছেন যে সঙ্গীত হচ্ছে, রাগ হচ্ছে একটা সাইকোমেট্রিয়াল অবজেক্ট। এই জন্যে ওইটা হয় যে আমাদের মেন্টাল পাওয়ার, মেন্টাল কনসেন্ট্রেশন এটা বৃদ্ধি পায়। এবং এখানে আরেকটা জিনিস আমি জুড়ে দিচ্ছি, যে মিউজিক্যাল কমিউনিকেশন বলে একটা সাবজেক্ট আছে। মিউজিক্যাল কমিউনিকেশন, যে গাইছে সে কি ভাবছে, সে তার যে থিঙ্কিং প্রসেসটা, কোন সাবজেক্ট নিয়ে সে গাইছে, বন্দিশটা কি, রাগটার মুডটা কি, সেই মুড অনুযায়ী সে গাইছে কিনা, সেইটা কমিউনিকেট করা দর্শক শ্রোতার মনে এবং কানে। এটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। কেউ যদি সন্দিহান হয়ে গান করে, তাহলে দর্শক শ্রোতার কানেও মনেও ঠিক ওই একই জিনিস পৌঁছাবে। কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে গায়, তখন দর্শক শ্রোতার মনে ওইটাই পৌঁছাবে। কেউ যদি খুব স্যাড মোডে গায়, ওই মুডটা, রাগটাও স্যাড, সে গাইছেও একদম ওই মুডের সাথে তার মন, শরীর, তার ডিভোশন সমস্ত কিছু যদি গাইছে, এইটাও যদি সে একদম 100% যদি দিয়ে গায়, দর্শক শ্রোতার মনেও ওই একই জিনিস পৌঁছাবে। অনেক স্টাডি করেছি যে আমাদের ভোকাল কর্ডগুলো কিভাবে কাজ করে, শরীরের মাসেলগুলো কিভাবে কাজ করে, এবং জীবনের কোন কোন ফেজে এই মাসেলগুলো রিজেনারেট হয় বা হয় না। তো আপনি আমাদেরকে একটু প্লিজ খুবই স্পেসিফিক্যালি যদি বলেন, মানে এটা ঠিক হয়তো বা এখানকার বেশিরভাগ স্টুডেন্টদের এই জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট না, কারণ আমি মনে করি তারা অনেক সৌভাগ্যবান। মানে আমি আসলে আমার অনেক হিংসা হচ্ছে, মানে আমার সময় কেউ এই ওয়ার্কশপ অর্গানাইজ করে না। অনেকের ওয়ার্কশপটা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আমি তো অ্যাটলিস্ট অর্গানাইজ করেছি, আমি কিন্তু এরকম ওয়ার্কশপ পাইনি। তো যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে যে যা ধরুন অন অ্যান অ্যাভারেজ যারা 25+, তারা যদি কোনোদিন ক্লাসিক্যাল মিউজিক এর আগে না শিখে থাকে, তারা আজকের দিনে ধরুন এই কর্মশালায় এলো, তাদের মানে কি কি সুবিধা, কি কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধা কিছুই নেই। কোনো অসুবিধা নেই। মানে 25-এর পরে, মানে কত পরে, মানে এমনি গান শেখার বয়স সাধারণত 6-7 বছর থেকে শেখে। বললাম না একটু আগে যে যারা বাইবর্ন নিয়ে আসে, পারিবারিকভাবে যারা নিয়ে আসে, তারা 3-4-5 বছর থেকে যা শুনে তাই গায়, শুনছে গাইছে, নকল করে পেয়েছে, এবং তার মাথা ওরকম, যে কোনো সুর শুনলো ওই একদম অবিকল ওই সুরে গাইছে। এদের কথা আলাদা। সাধারণভাবে বাচ্চাদের 4 থেকে 9-10 বছর বয়স পর্যন্ত ওদের পিচের একটা লেভেল থাকে, D to A, নট ডি মানে বি ফ্ল্যাটের গা আমাদের, আর বি ফ্ল্যাটের নি, এইটুকু ওদের রেঞ্জ থাকে। তারপরে না ওই D to A থাকে। বাচ্চাদের সা গাইতে বলবেন, গাও তো সা, ও একদম এখানে গিয়ে ধরবে, এটা ডি গিয়ে উঠলো, তবে রে গাও ওই ওর ভিতরেই থাকবে, ওর বাইরে আর যাবে না। ওর ব্রেনে ওই প্রোটিনটা তৈরি হয়নি, পিচগুলোকে ডিফাইন করে 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 যাওয়া, ওই ওঠানামার করবার যে একটা ক্ষমতা, এটা ওদের ভিতরে তখন হয়নি। যাই হোক, এটা পরের বিষয়। কিন্তু 8-10 বছর বয়স থেকে মিউজিক্যাল যে ম্যাথ আছে, মিউজিকের ভিতরে তো
একটা বিন্যাস। যে বিন্যাসে যে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা বোঝার ক্ষমতা হয়। এবং এই অঙ্ক, বিন্যাসের অঙ্ক, তারপরে তাল ছন্দের অঙ্ক, মুডের অঙ্ক, ক্লাইম্যাক্সের অঙ্ক, সমস্ত কিছুই একটা মানে ড্রামাটিক ক্লাইম্যাক্সের উপরে যায়। কারণ এই ড্রামাটিক ক্লাইম্যাক্সটা বুঝতে বুঝতে 18-19 বছর হয়ে যায়। কিন্তু এর পাশাপাশি যে জিনিসটা দরকার হয় সেটা হলো মিউজিক্যাল স্কিল, একটা মানসিক স্কিল, একটা ফিলোসফিক্যাল স্কিল, আর একটা বায়োলজিক্যাল স্কিল। মানে বায়োলজিক্যাল স্কিল মানে কি, কণ্ঠ তৈরি করা, কণ্ঠের পিচ ঠিক করা। একদম আমি 3 সপ্তাহে খুব স্মার্টলি, খুব স্পিডি আমি গাইতে পারি, আমি যে কোনো লয়ে টান করতে পারি, যে কোনো ফরম্যাটের যে কোনো অ্যাক্রোবেটিক্যাল মুভমেন্টের টান আমি করতে পারি। এইগুলো হচ্ছে প্র্যাকটিস। এগুলো প্র্যাকটিস ছাড়া সম্ভব না, প্রচুর প্র্যাকটিস করতে হয়। সে 10-12 বছর বয়স থেকে সে যদি কোনো ছেলে মেয়ে যদি 25 বছর বয়স পর্যন্ত দিনে 6 থেকে 7 ঘন্টা রিয়াজ করে পারফেক্ট ওয়েতে, তো সে জাতীয় পর্যায়ে বা একটা দেশের সে ভালো শিল্পী হবেই, আমি একদম লিখে দিতে পারি। যদি পারফেক্ট ওয়েতে অনেস্টলি সে যদি প্র্যাকটিস করে 4 থেকে 5 ঘন্টা। কিন্তু একটা বিষয় আছে যে আমি খুব মজা করে বলি, এটা সব জায়গায় বলি, যদি বয়স 30 হয় তখন আমি বলি যে আপনার তো প্রায় 18 বছরের কাজা রিয়াজ পড়ে আছে, এই 3 বছরে এই 18 বছরের কাজা রিয়াজ করতে পারবেন? তখন বোঝে না যে কাজা রিয়াজটা আবার কি। অনেক পীর তো কাজা নামাজ মাফ করিয়ে দেয়। ও আবার বিপদে ফেলতে চাচ্ছে এখন। যাই হোক, এই কাজা রিয়াজটা করতে হবে। এখন এই কাজা রিয়াজটা করবেন কীভাবে? যে স্যার কাজা রিয়াজ মানে দিদি এই 18 বছর যে নামাজ পড়েন না, এই কাজা নামাজ আছে না, 18 বছর যে 2 ঘন্টা করে রিয়াজ করেননি, তো কত বছর রিয়াজ আপনি করেননি? তো এটা করে ফেলেন, করে ফেললে হয়ে যাবে। আমি হবে না বলি না, হবে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে অনেকের মেধা আছে, মাথাটা খুব ফ্লেক্সিবল, তাদের গতিটা দ্রুত হয়। অনেকের মাথা আছে একটু টাইট, বুঝতে সময় লাগে, একবারে বোঝে না, 5 বারে বোঝে। আবার আমি বিশেষ করি আরেকটা আছে, আবার অনেকে আছে খুব দ্রুত বোঝে, দ্রুত হারিয়ে যায়, দ্রুত ভুলে যায়। এইটা ডিপেন্ড করে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। একটু বলতে চাচ্ছি, ওটা তো গেল ডাটা রিটেনশনের দৃষ্টিকোণ থেকে, যে আমার মস্তিষ্ক কতটুকু তথ্য নিতে পারছে, ধারণ করতে পারছে। আমার প্রশ্নটা মূলত ডেলিভারির জায়গা থেকে, যে আমার ভোকাল কর্ডের মধ্যে কি লিমিটেশনস আসছে। আমি ধরুন সারেগামা প্রতিটা নোট আমি মুখস্থ করলাম, মুখস্থ করলেই কি আমি এরপরে না 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 মুখস্থ করলাম, মুখস্থ করে গান হয় না, ওটা জাস্ট ফিলের ব্যাপার। বলেছেন যে আমাদের যে গান, রাগ সঙ্গীত বা আমাদের যে রবীন্দ্র নজরুল লোকসঙ্গীত, আমাদের এই তল্লাটের যা সঙ্গীত, এটার ভেতরে তৈরি হয়, দূর থেকে বাইরে হয়। তো লালন কি এরকম সারেগামা পাদিনিতে শিখেছে নাকি? রাহাতুন রাজা কি সারেগামা পাদিনিতে শিখেছে? বা যারা এরকম গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ মানুষ শুধু দোতারা বাজিয়ে অথবা এমনি খালি করে গাইছে, কত সুন্দর গাইতে, কত সুরে, তাদের গান তো বেছরে লাগে না। ওদের ভিতরে ন্যাচারালি একটা সুরের বোধ, কোথাও শুনেছে, কিছু একটা শুনেছে, শুনে ন্যাচারালি ওদের ওই সুরের উন্নতিটা ঘটে। আর আরেকটা হচ্ছে যে টোনাল যে কোয়ালিটি, এটা হচ্ছে প্র্যাকটিস করতে 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 আপনার একটু বেশি লাগবে, একটু সময় বেশি লাগবে, সেটা আপনি করেননি। কারণ মানুষ তো অভ্যাসের দাস, খুব দ্রুত মানুষ একটা প্যাটার্নের ভিতরে ঢুকে গেলে ওখান থেকে আর ভেঙে নিজেকে বের করতে পারে না। এটা তোমাদের বলেছি যে একটা সাগাম করছি, একটা বন্দিশ গান শিখে ফেলেছি এরকম করে, এই গানটা 2টো জায়গায় ভুল শিখেছো, তা 10 দিন পরে বলবো কি এই জায়গাটা ভুল হয়েছে, তুই এটা ঠিক করে ফেলো। ঠিক করতে যাচ্ছি, তুমি আগেরটাই গাচ্ছ, ঠিক করে দিলাম আগেরটাই গাচ্ছ, ঠিক করে দিলাম আগেরটাই গাচ্ছ। ওই যে অভ্যেসের দাস মাথায় ব্রেনে বসে গেছে, এইটা হচ্ছে ফ্লেক্সিবিলিটির অভাব। কারণ ফ্লেক্সিবল করতে গেলে কী করতে হয়? বডিকে ফ্লেক্সিবল করতে গেলে কী লাগে? যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাদের প্রচুর সারগাম প্র্যাকটিস করতে হবে, নানান ধরনের, নানান ডিজাইনের, নানান ফরম্যাটের সারগাম করতে হবে, নানান স্বরের সারগাম করতে হবে। এই করতে 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 ব্রেনের মানে নমনীয়তা বাড়বে, তখন আপনি ধারণ করতে পারবেন। শক্ত জিনিসে তো আর, শক্ত মাটিতে তো আর গাছ লাগানো যায় না। মাটি যত নরম হবে গাছ তত সুন্দর করে লাগানো যাবে। দরকার এখানে গাছ লাগালাম, ভালো হলো না, তুলে অন্য জায়গায় লাগালাম। আর শক্ত মাটিতে গাছ লাগাবেন, তুলবেন তো ছিঁড়ে যাবে গাছ।
তো ব্রেনটা ওরকম সফট হতে হয়, নমনীয় হতে হয়, যাতে করে শিক্ষক সে একদম নিয়মমাফিক একটা ডিজাইন করে দিতে পারে।